টেস্টি খাবার খেতে কার না পছন্দ? আপনার আমার সবার পছন্দ। কেউ খাওয়ার জন্য বাঁচে আর কেউ বাঁচার জন্য খায়। কিন্তু আপনার লাইফটা কি বোরিং হয়ে যাচ্ছে খাবারের রেস্ট্রিকশন লেগে লেগে? কারণ আপনার জিআই ট্রাবলস, আপনার গ্যাসের সমস্যা, আপনার পেট ঠিক থাকে না, আপনাকে প্রচুর খাবারের রেস্ট্রিকশনসের মধ্যে থাকতে হয়। কেমন হয় আজকে যদি আমি বলি যে আপনাকে এত রেস্ট্রিকশনস মানতে হবে না, আবার আগের মতন টেস্টি খাবার খেতে পারবেন? এই ভিডিওটি আপনাদের জন্য যারা নিজের স্বাস্থ্যকে মূল্যবান মনে করেন এবং খাদ্যকে প্রিয় মনে করেন। শুরুটা হয়েছিল সামান্য একটু রাত জাগা, একটু স্ট্রেস টেনশন, ফলে বদহজম। গ্যাসের ওষুধ কিনে খেলেন ওভার দ্য কাউন্টার। কাজের চাপ আরও বাড়ছে, স্ট্রেস আরও বাড়ছে। এটা একদিন দুদিনের জায়গায় রেগুলার বেসিসে গ্যাসের ওষুধ কিনে খাওয়া শুরু হলো। গ্যাসের ওষুধ কিনে খেতে খেতে একটা টাইমে সেগুলো কাজ করা বন্ধ করে দিল। আপনি চললেন স্পেশালাইজড ডাক্তারের কাছে। সেখানে গিয়ে বিভিন্ন ধরনের ওষুধ আরও কড়া ডোজে নিতে থাকলেন। সেটা চলতে থাকলো অনেক দিন। একটা টাইমের পর সেটাও কাজ করা বন্ধ করে দিল। আপনি ডাক্তার চেঞ্জ করতে থাকলেন, ওষুধ চেঞ্জ করতে থাকলেন, কিন্তু আগের মতন আর সেই রেজাল্টটা পাচ্ছেন না। আপনি ভুগছেন। সিমটমস ডিসকাস করি কী কী। খুব কমন সিমটম যেটি দেখা যায়, পেটের ঠিক মাঝখানটায় জ্বালা ব্যথা একটা ভাব, স্পেশালি যদি খালি পেটে থাকেন। খিদে পেলে 1 সেকেন্ডও খালি পেটে থাকতে খুব প্রবলেম হচ্ছে। সঙ্গে গলা বুক সবসময় জ্বালা জ্বালা ভাব, একটা চোঁয়া ঢেকুর আসছে। বিকেল হলেই পেট ভার। সঙ্গে সবসময় একটা পটির ধারে শিলনো ব্যথা, যেন স্টুল পাস হবে, কিন্তু স্টুল পাস হয় না সবসময়। স্টুল করার পরেও মনে হয় কিছুটা আরেকটু হলে ভালো হতো। এর ফলে আপনারা শুরু করলেন ল্যাক্সেটিভ ইউজ। এই ল্যাক্সেটিভ ইউজের ফলে আপনার স্টুল তো ক্লিয়ার হতে লাগলো, কিন্তু দীর্ঘদিন ব্যবহারের ফলে ল্যাক্সেটিভের উপরেই আপনি পুরোপুরি ডিপেন্ডেন্ট হয়ে গেলেন। আবার কিছু ক্ষেত্রে দেখা যায় ডায়রিয়া আর কনস্টিপেশন অল্টারনেট করে হয়। কনস্টিপেশনের জন্য প্রচুর মাত্রায় ল্যাক্সেটিভ খেলেন, কিছুদিনের জন্য খুব সুন্দর স্টুল হলো, তারপরে হঠাৎ করে ডায়রিয়া শুরু হয়ে গেল। ডায়রিয়ার জন্য আপনি ওষুধ খেলেন, আবার শুরু হলো কনস্টিপেশন। এইভাবে কনস্ট্যান্ট একটা অল্টারনেট সাইকেল চলতে থাকে, যেটা আপনার রেকটাল পার্টকে ইরিটেট করে রেখে দেয়। পরবর্তী সময় এটা আইবিডি মানে ইরিটেবল বাউল সিনড্রোমের দিকেও নিয়ে যায়, যেটা খুবই সিরিয়াস একটা ইস্যু। এছাড়াও আরও কিছু সিমটমস নোটিসেবল, যেরকম অল্প খেলেই পেট ভার হয়ে যাচ্ছে। আপনি আগে যে কোয়ান্টিটি খেতে পারতেন সেটা আর খেতে পারছেন না। চেহারা শুকিয়ে যাচ্ছে, কিংবা অনেকের ক্ষেত্রে অল্প একটু খাওয়ার পরেই চেহারা প্রচণ্ডভাবে ভারী ফিল হচ্ছে। এর সঙ্গে সঙ্গে সাইড বাই সাইড দেখবেন আপনারা হজমের ডিস্টারবেন্স তো সেভাবে কিছু ঠিক হলোই না, বরঞ্চ ঘুমের ডিস্টারবেন্স, স্ট্রেস টেনশন, সঙ্গে হাতে পায়ে ঝিনঝিনে একটা অবশ ভাব, ব্যথা ভাব, এইগুলো বাড়তে লাগলো। সকালে ঘুম থেকে উঠে যখনই আপনি মেঝেতে পা ফেলছেন, তখনই আপনার ব্যথা শুরু হয়ে যাচ্ছে পায়ে। খানিকক্ষণ চলাফেরা করছেন, আবার নর্মাল হচ্ছে, কিন্তু যখনই আপনার একটু কাজের স্ট্রেস বেড়ে যাচ্ছে, তখনই আপনার শরীর গিভ আপ করে দিচ্ছে, আর পারছি না। পুরো শরীর ব্যথা, মাথা ভার হয়ে যাচ্ছে। এদিকে আপনার ডাইজেশন প্রবলেম তো আছেই, কারণ অতিরিক্ত মাত্রায় যে আপনি অ্যান্টাসিডস, বিভিন্ন ধরনের ডাইজেস্টিভ সিরাপস খাচ্ছেন, সেটা আপনার স্টোমাক লাইনিংকে প্রথম কথা ক্ষতিগ্রস্ত করছে। যে কারণে অতিরিক্ত মাত্রায় স্টোমাক অ্যাসিড যেগুলো নিজের সেলকেই একটা টাইমের পর থেকে বার্ন করতে শুরু করে। তাছাড়াও এত যে ওষুধ খাচ্ছেন সেগুলো তো প্রসেস হয়ে যায় লিভার থেকেই। এবারে লিভারে কিছুটা মেডিসিন নিজের কাছে অ্যাবজর্ব করে রেখে দেয়। সেটা যখন অনেকটা মাত্রা বেড়ে যায়, তখন লিভারও সেটাকে হ্যান্ডেল করতে পারে না, যার ফলে লিভারও একটু গন্ডগোল এভাবে কাজ করতে থাকে। এখান থেকেই শুরু হয় মেটাবলিজম ডিস্টারবেন্স, যে কারণে পুষ্টিকর খাবার নেওয়ার পরেও আপনার পুষ্টি ঠিকঠাক করে হচ্ছে না, কারণ লিভার ফাংশন পুরোপুরিভাবে ডিসরাপ্টেড। যেটা আপনার ইউএসজি রিপোর্টে দেখা যাবে গ্রেড 1, 2 কিংবা 3 ফ্যাটি লিভার, আর ব্লাড রিপোর্ট, এলএফটি রিপোর্টে দেখা যাবে আপনার বিলিরুবিনের মাত্রা বেড়ে আছে বা কমে আছে, সঙ্গে এসজিপিটি, এসজিওটি এগুলো বেড়ে আছে। এসজিপিটি বাড়া মানে লিভারের নিজস্ব ফাংশন অনেকটাই বিকল হয়ে পড়েছে, আর এসজিওটি বেড়ে থাকা মানে লিভারের সঙ্গে সঙ্গে হার্ট এবং মাসেলসের ফাংশনও বিকল হয়ে পড়েছে। এরপরেই দেখতে পাবেন আপনি ভুলে যাচ্ছেন কমন কাজ, এনার্জি লাগছে না, কাজটা করতে ভুলে গেছি, জিনিস কোথায় রাখলাম ভুলে গেছি, তালা চাবি দিয়েছি কিনা ভুলে গেছি। সঙ্গে আপনার আর আগের মতন কনসেন্ট্রেশন নেই,
সবসময় একটা মেজাজ খিটখিটে বোধ, সঙ্গে ঘুম আসছে না বা অল্প একটু আওয়াজে ঘুম ভেঙে যাচ্ছে, ঘুম হলেও সেটা সাউন্ড স্লিপ বা ডিপ স্লিপ হচ্ছে না, সেখানে বিভিন্ন ধরনের উল্টোপাল্টা স্বপ্ন দেখছেন, ভোরের দিকে হয়তো চোখ লাগছে, ওঠার টাইম হয়ে যাচ্ছে, ঘুম ফ্রেশ হচ্ছে না, কমপ্লিট হচ্ছে না, একটা নেভার এন্ডিং লুপের মধ্যে আপনি জড়িয়ে পড়েছেন, মনে হচ্ছে না? আপনি তো গেছিলেন সিম্পল গ্যাস অম্বলের সমস্যা ট্রিটমেন্ট করানোর জন্য, এত কিছু কেন? এই সব সমস্যা থেকে আলটিমেটলি যেটা রাইজ করে সেটা হচ্ছে ব্লাড প্রেশার বেড়ে যাবে, ব্লাড প্রেশার বেড়ে গেলে ওটার জন্য মেডিসিন স্টার্ট করবেন, দীর্ঘদিন চলতে থাকলে কিডনির উপরে এফেক্ট করবে, আর কিডনির উপরে এফেক্ট করলেও মানে আপনার বাদবাকি সিস্টেমসে আস্তে আস্তে অলরেডি এফেকশন শুরু হয়ে গেল, মেন অর্গানস তো এফেক্টেড। আপনি যেটা শুরু করেছিলেন গ্যাসের ওষুধ দিয়ে, সেটা ফাইনালি শেষ হলো বিভিন্ন ধরনের অর্গানসের আলাদা আলাদা ওষুধ, উপরন্তু আপনার হায়রানি একটাও রোগ কমেনি। কেমন হয় যদি এই জিনিসগুলো রিভার্স করা যায়? অবশ্যই সম্ভব। প্রপার হোমিওপ্যাথি কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট দ্বারা এটা সম্ভব, যেটা আমি আমার ক্লিনিকে আমার পেশেন্টসদের মধ্যে করেছি, এবং তারা আজকে একটা খুবই হ্যাপি হেলদি মেডিসিন ফ্রি লাইফ লিড করছেন। অনেকেই আছেন যারা অলরেডি 80-90% কিওর, স্টিল নাও মেডিকেশনস কন্টিনিউ করছেন, খুব তাড়াতাড়ি ছেড়ে দেবেন। আমার ভিডিওটি বানানোর পারপাস শুধুমাত্র আপনাদেরকে অ্যাওয়্যার করার উদ্দেশ্যে। আমি অ্যাজ আ হোমিওপ্যাথি কনসালট্যান্ট এটাই সাজেস্ট করব যে আপনি যদি আপনার স্বাস্থ্যকে মূল্যবান মনে করেন এবং মনে করেন যে সমাজে ও আপনার ফ্যামিলিতে আপনার খুবই প্রয়োজন আছে, তাহলে বলবো আজই কোনো প্রপার ক্লাসিক্যাল হোমিওপ্যাথকে কনসাল্ট করুন, যাতে করে আপনার এই সব ডিজিজগুলো পুরোপুরিভাবে কিওর করা যায়। আজকে এখানেই, ভালো থাকুন, সুস্থ থাকুন।